দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই কারো কাছেই। রাজনৈতিক দলগুলো থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সে বিষয়টিরও কোনো স্পষ্ট ধারণা দেয়নি জনগণকে। তারপরও দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত দুটি বিষয় হচ্ছে সংস্কার এবং নির্বাচন। সেই সংস্কার নিয়েও রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত। কেউ চায় অর্থবহ একটি নির্বাচন করতে যেটুকু সংস্কার দরকার সেটা করে নির্বাচন দেওয়া হোক, আর ভিন্ন মত ছাত্রদের গঠিত দল এনসিপির। তারা চায় পরিপূর্ণ সংস্কার করে নির্বাচনে আসতে। আমাদের আজকের এই সময়ে এই দুটি বিষয় মূলত প্রাধান্য পাবে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আবু রুশদ, সম্পাদক ডিফেন্স জার্নাল। এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে সাইদ ইফতেখার আহমেদ, উনি শিক্ষক, আমেরিকান পাবলিক সিস্টেম ইউনিভার্সিটি পাবলিক সিস্টেমের। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই সালাম ভাই আপনাকে দিয়ে। এই যে সংস্কার এবং নির্বাচন নিয়ে যে এক ধরনের ডিলেমা চলছে, আসলে সংস্কার তো মানে ওই ধরনের কোনো লিমিটেশন নেই, সংস্কার সবসময় চলতে পারে। তো এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে দুই ধরনের বক্তব্য চলছে, তো এতে করে আমরা কোথায় যাচ্ছি? আসলে কি আমাদের জনগণ তো এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক ওনাদের দুইজনকে ধন্যবাদ। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে দেখেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল। সেই সময় বারবার আমরা বলেছিলাম যে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য হবে তখনই যখন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে। তো সেটা কোনোভাবেই শেখ হাসিনা মানে নাই, যে কারণে সে নির্বাচনটাই দেয় নাই। আর নির্বাচনের ব্যাপারে সেই সময় একটাই ছিল যে আপনারা নির্বাচন চান না উন্নয়ন চান। ঠিক একই অবস্থা এখন মনে হচ্ছে যে আপনারা কি সংস্কার চান না নির্বাচন চান। নির্বাচনকে তো দুইটার কোনো মুখোমুখি করার কোনো বিষয় নাই। কারণ এটা তো ঠিক, যদি শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে যদি সরকার থাকতো তাহলে সে ফ্যাসিবাদ হতে পারতো না। কারণ কারণ নির্বাচন হতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণ যাকে চাবে তাকেই নির্বাচিত করবে। তো নিশ্চয়ই তাকে নির্বাচিত করবে না বলেই সেই সময় সে নির্বাচনটা দেয় নাই। আর সেই সময় সে ধারণা পোষণ করছে যে আমি নির্বাচন কেন দেবো, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। এখনও আমরা শুনি একই কথা যে নির্বাচন দেবো তো বিএনপি চলে আসবে। অর্থাৎ এই যে একটা অর্থাৎ জনগণের সবচেয়ে বড় কথা হলো যে জনগণের উপর অবিশ্বাস। কিন্তু যেটা আমি বলতে পারি যে বাংলাদেশে আমরা ভুল করছি, কে ক্ষমতায় ছিলাম কে ছিলাম না, বাইরে বা ভিতরে আমাদের অনেক কিছু ভুল আছে, কিন্তু জনগণ কিন্তু কখনো ভুল করে নাই। আপনি সেই 70-এর নির্বাচন বলেন, 71 বলেন, 75 বলেন, তারপরে 90 বলেন, ফাইনালি 24 বলেন, কখনো কিন্তু জনগণ ভুল করে নাই। কিন্তু আমরা সেই জনগণের উপর অনাস্থা দিচ্ছি, অর্থাৎ জনগণ ভুল করে ফেলবে। এখন যদি আমি নির্বাচন দিই, জনগণ বিএনপিকে ভোট দিয়ে দেবে, বিএনপি আসলে এই হবে না এই হবে না। আরেকটা হলো যে বিএনপি যখন এর আগেও ক্ষমতায় ছিল, মনে করেন ক্ষমতা ছেড়ে দিছে এই সংস্কারের জন্য, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য। যখন সেই সময় এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ জামাত সহেরা আন্দোলন করছিল, তখন যখন নির্বাচনে বেগম খালেদা জিয়া নির্বাচিত হলো, সেই নির্বাচনকে তারা অ্যাকসেপ্ট করলো না, বললো যে না, অর্থাৎ রানিং গভর্নমেন্টের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা হবে না, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে। তো সেই সময় সেই কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করার জন্য বেগম খালেদা জিয়া নিজে সেই বিল পার্লামেন্টে আনতে হয়েছে। আনার পরে তারপরে সেই পার্লামেন্ট থেকে তিনি রিজাইন করছেন, রিজাইন করে কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিচ্ছেন। দিস ইজ বিএনপি। এবং এই দেশে যত বেশি সংস্কার যত কিছু হয়েছে, আপনারা দেখেন জিয়া রহমান এমন কোনো সেক্টর নাই যেখানে সংস্কার করেন নাই, তাই না? আমি একটু রুশ ভাইয়ের কাছে যাই। রুশ ভাই, এই যে সংস্কার আর নির্বাচন নিয়ে যে
দুটি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতভিন্নতা এবং আমরা মনে করি মুখোমুখি অবস্থান, এবং নির্বাচন চাইলে এক ধরনের একদল হাসছে, মনে হচ্ছে যে নির্বাচন চাওয়াটা অপরাধ, আর এক দল মনে করছে যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় দেওয়ার জন্য আর নির্বাচন দিতে হবে। তো কি মনে হচ্ছে আপনার কাছে? আচ্ছা, এটা অন্যদের কথা, বিএনপির কথা বা যারা চাচ্ছে না তাদের কথা বাদই দিলাম। ডক্টর ইউনূস তো এখন প্রধান উপদেষ্টা, তাই না? তো উনি ৫ এপ্রিলের পত্রিকার রিপোর্ট কি বলে, উনি কি বলেছিলেন? যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার। আচ্ছা, তারপরে উনি আবার ১৩ এপ্রিলের রিপোর্ট, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য ধরে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ। এটা বিএনপির কথাও না, বা যারা নির্বাচন চাচ্ছে না তাদের কথাও না, এটা ডক্টর ইউনূসের কথা। উনি এখন দেশ চালাচ্ছেন, তো উনি নির্বাচন চাচ্ছেন। একটা সময় হয়তো উনি নির্ধারণ করবেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে, সেটা দ্বিমত এদিক ওদিক একটা সেটা হতেই পারে, ৫ মাস ৩ মাস ২ মাস আগ পিছ হতেই পারে, কিন্তু তাই বলে নির্বাচন চাবো না, নির্বাচনকে আমি হতে দিব না, এটা একটা অস্বাভাবিক কথা। তার কারণ বাংলাদেশের জন্ম হয়েছে রাজনৈতিকভাবে। বাংলাদেশ কেন, এরকম দেশগুলো চলবে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, এই দেশগুলো চালাবেন রাজনীতিবিদরা, এবং সেটা একটা নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতায় আসবেন। আপনাদের যদি খেয়াল থাকে, উনি তো মুক্তিযোদ্ধা, উনি আমার থেকে ভালো জানেন যে ১৯৭০ সালের নির্বাচনের ম্যান্ডেট আপনার বাস্তবায়ন হয়নি বলেই তো পাকিস্তান ভেঙেছে, তাই নয় কি? এটা রাজনীতি। এখন ডক্টর ইউনূসকে আপনি কি, যারা নির্বাচন চাচ্ছে না তারা কি চাচ্ছে? আপনি যেটা বলছেন যে তারা সংস্কার চাচ্ছে, তারপরে নির্বাচন, তাই না? এখন সংস্কার কি বিএনপি চাচ্ছে না বা জামাত চাচ্ছে না? এনসিপি তো চাচ্ছে, সবাই চাচ্ছে, আমরাও কি চাচ্ছি না? যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশটা গিয়েছে এবং ৫ই আগস্টের যে পরিসমাপ্তিটা ঘটেছে বিপ্লবের, সেটার তো সুফল কিছুটা পেতে চাইবেই সবাই, একটা পরিস্থিতির পরিবর্তন চাইবে, সেটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এখন বিএনপি যেটা বলছে সেটা, উনি জানেন যে বিএনপি তো একটা রাজনৈতিক দল, তারা চাইবে ক্ষমতায় আসতে, এবং তারা এত বছর থেকে আপনার যে নির্বাচনগুলো ঠিক মতো হয়নি, এটি তো সংকটটা জন্ম দিয়েছে। আচ্ছা, আমি একটু অনলাইনে সাইদ ভাইয়ের কাছে যাই, আমাদের এই পার্টের সময় খুব কম। তারপর সাইদ ভাই, আপনি ২ মিনিটে বলবেন আপনারা বাইরে থেকে কি ভাবছেন, যে নির্বাচন এভাবে চলবে, এভাবে চললে মানে আমরা একটা উন্নয়নের দিকে যাচ্ছি, ইউনূস সরকার সারা বিশ্বে পরিচিত, তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই বলে কি নির্বাচনের কথা আমরা বলবো না? কি মনে হয়? না, অনেক ধন্যবাদ। অবশ্যই নির্বাচনের কথা বলতে হবে, কারণ এই যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের মূল কারণটা কি ছিল? যে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারে। এবং জুলাই গণ অভ্যুত্থানে যে মূল স্পিরিটটা কোন জায়গাতে ছিল, সেই মূল স্পিরিটটাই তো ছিল যে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন হোক। সুতরাং ওই যে মূল ফান্ডামেন্টাল বিষয়টাতে যদি আমাদের প্রবলেম থেকে থাকে, তাহলে সংস্কার বলেন, উন্নয়ন বলেন, সবকিছুতে আপনার এখানে ব্যর্থ হবে। সুতরাং একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অবশ্যই আপনার জাতিকে যেতে হবে, এই বিষয়টাতে কাউরে কোনো দ্বিমত করা যাবে না। এবং একটি কথা আমি বলতে চাই যে আসলে বাস্তবতা হচ্ছে এটা, যে নির্বাচন যত পিছাবে তত কিন্তু, এমনকি যারা বর্তমানে ক্ষমতা আছেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তাদের প্রতি কিন্তু সন্দেহের একটা দানা বেঁধে উঠবে বিএনপি সহ সমস্ত বিরোধী দলগুলোর মধ্যে, যে এই সরকারও আসলে নির্বাচন দিতে চাচ্ছে কিনা, নাকি নানা টাল বাহানা করে নির্বাচনকে ক্রমান্বয়ে পিছাতে চাচ্ছেন। কারণ প্রথম কথা ছিল কিন্তু ডিসেম্বরে নির্বাচন, এই কথাটা অধ্যাপক ইউনূস বলেছিলেন। আজকে কিন্তু সেখান থেকে ডিসেম্বর থেকে জুনে যাওয়া হলো। আজকে তো বিএনপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে সেপ্টেম্বর অক্টোবরে এসে উনি কি আবার বলবেন কিনা যে ঠিক আছে আরেকটু পিছাই। সুতরাং এই জায়গাগুলি সরকারকে স্পষ্ট করতে হবে যে আমরা এই সময় নির্বাচন চাই। এই জন্যই বিএনপি কিন্তু স্পষ্ট একটা টাইম ফ্রেম চাচ্ছে সরকারের কাছ থেকে, যে কোন সময় তারা নির্বাচন দিতে চাচ্ছেন। এই টাইম ফ্রেমটা যদি সরকার পরিষ্কার করে দেয়, তাহলে কিন্তু এই কনফিউশনটা থাকে না। কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এই টাইম ফ্রেমটা পরিষ্কার করার পিছনে কিন্তু গড়িমসি দেখা দিচ্ছে। আর আরেকটি প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, এটা আমি ১ মিনিটে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সরকারে কিন্তু ২ জন ছাত্র প্রতিনিধি রয়েছে, ফলে অনেকের কাছে মনে হচ্ছে যে এই সরকারটি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা অবতীর্ণ হবেন, নাকি কোনো একটি বিশেষ দলের প্রতি তারা পৃষ্ঠপোষকতা বা পক্ষপাতমূলক আচরণ করবে। এই কনফিউশন গুলো কিন্তু আজকে দূর করবার সময় এসছে। এইটা নিয়ে যত তারা গড়িমসি করবেন, তত কিন্তু একটি আপনার বিরোধী দল বনাম সরকারের মধ্যে নানা ধরনের অবিশ্বাস সন্দেহ দানা বাঁধবে, যেটা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয়। ধন্যবাদ। আমি সালাম ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। গতকালকে দেখলাম যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে আপনাদের লড়তে হচ্ছে এখন বিএনপিকে। আজকে উনি বললেন যে সেই শক্তি ক্রমশ দৃশ্যমান হচ্ছে। উনি কোন শক্তিকে উনি মিন করেছেন? কি
পরাজিত ফ্যাসিবাদের মাথা চলে গেছে, কিন্তু তার অন্যান্য অংশ তো রয়ে গেছে সমাজের প্রত্যেকটা অংশে, যে কথাটা আমরা বারবার বলছি। তো এতদিন তো, এবং এটা তো বাস্তব, এটা আরও যত দিন যাবে ততই দেখবেন যে সেগুলো আগে ভিতর থেকে চুপচাপ কাজ করছে, আস্তে আস্তে তারা প্রকাশ্যে আসবে। এটাই তো বাস্তব, কারণ এটাকে অস্বীকার করার কোনো জো নাই। এই জন্যই আমরা বলছি যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার যদি আসে, তাহলে কিন্তু তাদের ষড়যন্ত্রটা সেটার একটা কোনো রেজাল্টে তারা পৌঁছতে পারবে না। কারণ দেখেন, এখনও কিন্তু শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছে এবং সে দাবি করতেছে সে নির্বাচিত সরকার, যদিও আমরা সেই সময় কোনো নির্বাচনই হয় নাই, কিন্তু সে কিন্তু দাবি করছে। এবং আমরা কি দেখছি যে সেই রাষ্ট্রও বলছে যে একটা নির্বাচিত সরকারের সাথেই তাদের মানে কূটনৈতিক সম্পর্ক হতে পারে এই সরকারের সাথে। অর্থাৎ এই যে এই সুযোগটা, অর্থাৎ আমি যদি এখন যে সুযোগ সময়টা দিচ্ছি, আরেকটা হলো যে পরাজিত শক্তির কাছে আজকে ব্যাংকের সমস্ত টাকা, শেয়ার মার্কেটের সমস্ত টাকা, বাংলাদেশের ব্যাংকের যত টাকা, সব টাকা কিন্তু আজকে তাদের কাছে, সব টাকা তাদের কাছে। এখন এই সরকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসার পরে কিন্তু কোথাও থেকে কিছুই উদ্ধার করতে পারে নাই। তো কাজে এই ষড়যন্ত্রের জন্য তো তাদের কাছে সাফিসিয়েন্ট সেই টাকা আছে। কাজে এই দেশকে অস্থির করার জন্য বা এই সরকারকেও ব্যর্থ করার জন্য বা একটা নির্বাচন এখন যতটুকু সহজভাবে তারা করতে পারত, হয়তো পরবর্তী পর্যায়ে তারা আরও বাধার সম্মুখীন হবে। ঠিক আছে, এই শক্তিগুলোকে উনি বুঝাইছেন এবং কারেক্টলি বুঝাইছেন। তো এটার জন্যই বলতেছি যে আমরা কেন বলতেছি, অনেকে যে বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার তাড়াহুড়া, না, আপনি ধরে নেন কেন, পাবলিক ডিসাইড করে। আমি যদি বিএনপি যদি জনগণের শত্রু হয়ে থাকে, জনগণের বন্ধু না হতে পারে, ভালো কাজ না হতে পারে, তো জনগণ ভোট দিবে না। জনগণ তাকেই ভোট দিবে যাকে মনে করবে যে তার উপরে কনফিডেন্স আছে। তো সেটার জন্য আমরা তো সেটাই চাচ্ছি, আমরা তো নির্বাচন চাচ্ছি। এবং আমরা বলতেছি না যে নির্বাচন বিএনপির অধীনেই দেন, আর এখনও যেটা বলতেছে যে এখনও কিন্তু আমরা বলতেছি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের অধীনে আমরা নির্বাচন চাচ্ছি। কিন্তু আস্তে আস্তে যদি এই সরকার আরও প্রলম্বিত হয় এবং তাদের কারণে যদি এই সরকার যদি এই সরকারের দোষারোপ চলে আসে, যেটা ওই যে আমার আমেরিকা থেকে যে ভাই বললেন, যেটা পরিষ্কার, যদি দেখা যায় যে কোনো একটা বিশেষ দলের প্রতি তাদের একটা আনুগত্য আছে, তাদের একটা স্নেহ আছে বা মমতা আছে, বা সেটাকে গড়ে তোলার জন্যই তারা সময় বা কালক্ষেপণ করছে বা সময় দিচ্ছে, তখন তো এই সরকার সম্পর্কে আরেকটা প্রশ্ন চলে আসবে যে তার অধীনে নির্বাচন ফেয়ার হবে কি হবে না। তা আমরা কিন্তু এই জন্যই বলতেছি যত সময় দিবে এইগুলো কিন্তু আস্তে আস্তে এই ষড়যন্ত্রগুলো আস্তে আস্তে কিন্তু এগুলো রূপ ধারণ করবে। কাজে এর আগেই যেটা আমরা চাই যে মিনিমাম যতটুকু সংস্কার করা দরকার, আমরা বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাশ করেন, অর্থাৎ নিয়ে আসেন যাতে এটা কার্যকর হয়। একই ব্যক্তি পরপর দুইবারের বেশি মানে সরকার প্রধান হইতে পারবে না। এই দুইটা যদি আপনি করতে পারেন এবং যদি 5 বছর অন্তর অন্তর নির্বাচনটা হয়, তাহলেই দেখবে যে আর কোনো ফ্যাসিস্ট জন্ম হইতে পারবে না, তাই না? যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার হয়, এটাই তো ছিল মূল। শেখ হাসিনা ফ্যাসিস্ট হইল কীভাবে? যদি সে জনগণের ভোটে নির্বাচিত হইতো তাহলে তো হইতে পারতো না, কারণ তাহলে জনবিরোধী কাজ সে করতে পারতো না। ইচ্ছা মতো সে সংবিধান মানে নাই, কোনো কিছুই সে মানে নাই, যেটা ইচ্ছা সে সেটাই করছে। তাই কাজে ওইটা যাতে কেউ না পারে, সেটার জন্য তো আমরা বলছি সেগুলো সংস্কার হোক। আর রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। যে পর্যন্ত এটা না আসবে, রাজনৈতিক দলগুলোকে যদি আপনি সমৃদ্ধ না করেন এবং তাদের উপরে যদি এই যে রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক নেতৃত্বকে যদি আপনার জনগণের মুখোমুখি শত্রু হিসাবে চিহ্নিত করেন, এটা দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না, দেশের জন্য ক্ষতিকারক হবে। কারণ আলটিমেটলি রাজনীতিবিদদেরকেই দেশ পরিচালনা করতে হবে, রাজনৈতিক দলগুলোই নেতৃত্ব দেবে। কাজে তাদেরকে জনগণের শত্রু হিসাবে উপস্থাপন করার জন্য যারা অনেকে চেষ্টা করেন, তারা ভুল করছেন। তারা রাষ্ট্রের বা সরকার না, রাষ্ট্রের বিরুদ্ধে তারা কাজ করছেন। রুশদ ভাই, সেটা হচ্ছে যে তারেক রহমানের কথার সূত্র ধরে যদি আমি বলি যে রাইটলি উনি বলেছেন যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় পরাজিত ফ্যাসিস্টের বিভিন্ন আবার নতুন করে উত্থান দেখছি। কিন্তু আমরা দেখলাম যে শুরুতেই ছাত্রলীগকে
এই সরকার ব্যান করলো, তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে ওইভাবে আলোচনা করিনি তাদেরকে করতে। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কেন জানি সরকার রাজনৈতিক দলগুলোর প্রতি বেশি বল ঠেলে দিচ্ছে যে তাদের কারণে, কিন্তু তারা চাইলে কিন্তু পারে। এবং আমরা দেখলাম যে ক্যাবিনেটে যে ক্রাইম ট্রাইব্যুনালে যে যে সংগঠনের বিচারের যে বিষয়টা, সেটাও একটা পর্যায়ে সেটা তুলে দিল। তো আপনার কাছে কি মনে হয়? যে আমার কাছে মানে জনগণ মনে করে যে অনেকখানি, এবং ইউনূস সরকারের অনেক জায়গায় আওয়ামী লীগের লোকগুলোকেই এখন পুনর্বাসনের করার আমরা দেখছি, বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসছে। তার মানে কি সরকার কি চায় না নাকি কি? এটা এই যে যারা নির্বাচন চাচ্ছে না বলছে, যেটা একটা পক্ষ আছে আমি নির্বাচনেরই দরকার নেই, আর একটা পক্ষ হচ্ছে যেটা আপনি বললেন যে নির্বাচনকে আপনার সংস্কারের পরে করেন। আচ্ছা, এখন এরাও কি এই সরকারের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তুলছে না? যেমন কিছু উপদেষ্টা অমুক দেশের দালাল, অমুক দেশের এজেন্ট, এই উপদেষ্টার বাবা এখানে লাইসেন্স করেছে, এগুলো বলছে না? তারপরে যেমন কয়েকদিন আগে যেমন একজনকে বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে প্রধান উপদেষ্টার, সেখানে বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের সময় এই করেছেন, উনি অমুক দেশের পারপাস সার্ভ করছেন, এগুলো বলা হচ্ছে না? তার মানে কি যে পুরো জিনিসগুলো কি আসলে কি বিতর্কিত, এনারাই করছেন? আপনি বিএনপি জামাত এদের কথা, মূল দুটো পার্টির কথা বাদই দেন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা দেখা যাচ্ছে যে আমরা এখন ক্রমান্বয়ে কতগুলো বিষয়ের দিকে ঝুঁকে পড়ছি। সেই জিনিসগুলো কি? হাইপ, হুজুগ, জজবা, আবেগ, গুজব, ঘৃণা, অপপ্রচার, ব্যক্তি আক্রমণ, সাথে যোগ হয়েছে একদম বৃহত্তর বৃত্তে অমুকে অমুক দেশের দালাল, আমি বলছি না কোন দেশের দালাল। এখন আপনি ধরেন যারা চলে গেছে ফ্যাসিস্টেরা, এরা যে ওই দেশের দালাল ছিল বা ওই পক্ষে কাজ করেছে, এটা মোটামুটি স্বতঃসিদ্ধ, এটা ঐতিহাসিকভাবে স্বতঃসিদ্ধ। এখন যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটাকে, তারপরে আবার আরেকটা যে বড় দল আছে মানে বিএনপি, জামাত ইসলাম, এদের সবাইকেই বলেন অমুক ব্র্যাকেটেড করতে থাকেন। আজকে বিএনপিকে ব্র্যাকেটেড করলেন, ভালো কথা করলেন, আপনি আপনার খুশি। তারপরে কিন্তু আবার জামাতকে করবেন, এরপরে কাকে করবেন নিজেরা খুঁজবে। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে এটার এন্ড রেজাল্টটা কি? এই যে সালাম ভাই যেটা বললো যে রাজনীতিবিদদেরকে দেশ চালায়, তাই না? এখন প্রশাসনের মধ্যে, জনপ্রশাসনে বা অন্যান্য জায়গায় কি চুরি হয় না? এই যে লুটপাট হয়েছে, হয় না? এটাতে কি আমরা বলবো যে প্রশাসন পুরোটা উঠিয়ে দাও? আমরা তো বলছি না। বা আর্মির, আমি যেমন আর্মিতে ছিলাম, আমাদের আর্মির অনেক অফিসার গুম খুন করেছে না, ডিজিএফ এর ডিজিরা এর সাথে জড়িত ছিল, এগুলো তো আসছে। এখন একজনকে তো গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাই বলে পুরো আর্মি উঠিয়ে দাও আমরা বলবো তো না। আচ্ছা, তারপরে যে প্রত্যেকটা প্রফেশনেই বলবো। আপনি দেখেন এই যে গত সপ্তাহে যে একটা বড় দৈনিক পত্রিকা, ইংরেজি পত্রিকা, দিনাজপুরে একজন হিন্দুর ব্যাপারে, সংখ্যালঘুর ব্যাপারে কি একটা মিথ্যা তথ্য দিয়েছিল, এবং সেটা ভারতীয় পত্রিকায় মানে ছেয়ে গেছিল, দেশের মান ইজ্জত নিয়ে টানাটানি হয়েছিল। তারপরে উনি সেটা বললেন ক্ষমা প্রার্থী। তো ওনারা যে এরকম আগেও করেছেন, তা আমি বলবো যে পত্রিকা বন্ধ করে দাও বা আপনি পদত্যাগ করেন। উনি নিজে পদত্যাগ করছেন না, রাজনীতিবিদদেরকে সব সরে যেতে হবে। রাজনীতিবিদরা তো অন্ততপক্ষে এটা করছে যে বিএনপি 4000-এর মতো বহিষ্কার করেছে, জামাত বহিষ্কার করেছে, এগুলো চলছে। এখন আমি বুঝি না যে এরকমভাবে কন্টিনিউয়াসলি ব্যাশিংটা কেন চলছে বাংলাদেশে। এটার উদ্দেশ্যটা কি? আপনি যেই বিষয়টা আগে আলাপ করছিলেন যে এটার অদৃশ্য শক্তিটাকে, যেটা তারেক রহমান সাহেব বলেছেন, অদৃশ্য শক্তিটা ফ্যাসিস্টেরাও হতে পারে। আরেকটা দল আছে, এরা না বুঝে এটার পিছনে ঢোকে। এরা যে কি চায়, আপনি হয়তো দেখবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে সিরাজুল আলম খান, আমাদের যে তরুণ যুবক মুক্তিযোদ্ধা যারা দেশপ্রেমিক ছিলেন, মেধাবী যে যুবকরা ছিলেন, তাদেরকে জাসদের দিকে নিয়ে গেলেন, এক একটা হুজুগ তুলে নিয়ে গেলেন। মারা গেল কতগুলো রক্ষী বাহিনীর হাতে, অন্যান্য বাহিনীর হাতে, মানে গণবাহিনী তৈরি করলো, এদের সাথে কনফ্রন্টেশন হলো, একটা প্রজন্ম কিন্তু শেষ হয়ে গেল। তারপরে এই জাসদ বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্নভাবে 21টা কু করলো, এর মধ্যে তো অনেকগুলি রক্তাক্ত ছিল। আচ্ছা, ঠিক একইভাবে কি সেরকম জজবা হুজুগ কি তোলা হচ্ছে না? এরকম কতগুলো তত্ত্বদার করানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই বাচ্চা যেই ছেলেগুলা যে আন্দোলন করেছে তাদেরকে কি বিভ্রান্ত করা হচ্ছে না? এটা তো হচ্ছে, স্বীকার করবেন, এদেরকেও যে জাসদ বানিয়ে ফেলবে না, ভিতরে যে কে খেলছে আমরা জানি না। তখন কিন্তু সিরাজুল আলম খান যখন খেলছেন, সেই কথা কিন্তু সে যে কিসের পারপাজে করেছেন তা অনেক পরে বেরিয়েছে। লরেন্স লিপশুলজ ছিলেন তখন একজন বিদেশি সাংবাদিক, এগুলো অনেক পরে বাংলাদেশের মানুষ জেনেছে। এখন আসলে এরকম কারা খেলছেন হয়তো 10 বছর পরে জানবেন, ততদিনে অনেক ক্ষতি হয়ে যাবে দেশের। এর জন্য হয় কি, ইতিহাসের আগের ঘটনাগুলো থেকে একটা শিক্ষা নিতে হয়, একটা সমান্তরাল জিনিস দাঁড় করাতে হয়, অভিজ্ঞতা থেকে বুঝতে হয়। কিন্তু আমাদের অনেকেই সেটা বুঝতে চান না, তাদের ব্যক্তির স্বার্থে, তাদের হয়তো কিছু উদ্দেশ্য আছে। আর তারা কেউ আছে ইউটোপিয়ান চিন্তায় ভোগেন যে এরকম হলে এটা হবে, এ একটা সুন্দর কি একটা মানে ধরেন একটা হুজুগ তুলে দেয়, সৎ লোকের শাসন, আমাদের সেই খলিফাদের সময় যেরকম ছিলেন 100% সব পিউরিটান হতে হবে। এত পিউরিটান পৃথিবীর কে? আপনি কোন পেশা পিউরিটান আছে? আমাদের সাংবাদিকদের সবাই কি সৎ?
সবাইকে সবকিছু, তাহলে শুধু রাজনীতিবিদদের উপরে দোষ দিচ্ছেন কেন? আমি এই কথাটা বারবার বলি, কারণ রাজনীতি হচ্ছে সুপ্রিম। এতে দুই নম্বর লোক থাকবে, তদবিরবাজ থাকবে, আপনার চাঁদাবাজ থাকবে, এর স্বতঃসিদ্ধ। কিন্তু আপনার আইনের শাসনটা কতটুকু থাকবে এবং তারা কতটুকু এই জিনিসটা, দেশের প্রতি দরদ আছে, তাদের জাতীয়তাবাদের প্রতি দরদ আছে, এই জিনিসটাকে আমরা আগে দেখব। ধন্যবাদ। আমি একটু সাইদ ইফতেখার আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে এই যে দেশের মধ্যে নানা রকম গুজব চলছে, হুজুগ চলছে, এবং বিশেষ করে প্রতিবেশী দেশের মিডিয়া তো আমাদের প্রতিদিনই নানা রকম গুজব ছড়াচ্ছে। তো এরপরে আবার নির্বাচন নিয়ে আছে নানা মত, কিন্তু জনগণের কথাটা কেউ জানছে না। এখন জনগণ তো 17 বছর ভোট দিতে পারেনি, তো তাদের ভিতরে তো একটা আকাঙ্ক্ষা আছে, এবং মনে হচ্ছে যে তাদের ভোটের আকাঙ্ক্ষাটাই এখন অনেকটা চলে গেছে। এখন এমন একটা মানে নতুন নতুন আপনার থিওরি দাঁড় করানো হচ্ছে। তো একটা গণতন্ত্র ছাড়া কি একটা দেশ চলতে পারে কতদিন? আপনার কাছে কি মনে হয়? গণতন্ত্র ছাড়া অনেক দেশই চলছে, কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের ফাউন্ডেশনটা কি ছিল? একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই তো ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র, যেটা আমাদেরকে পাকিস্তান থেকে আমরা কেন বেরিয়ে আসতে চাইছি। অন্যতম একটা বড় কারণ ছিল যে পাকিস্তানে গণতান্ত্রিক শাসন ছিল না, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছে। কিন্তু আনফরচুনেটলি আজকে 54 বছর পরে এসেও আমাদেরকে সেই গণতন্ত্রের জন্যই মানে কথা বলতে হচ্ছে, সংগ্রাম করতেছে। 90 সালে আমরা অনেকেই মনে করেছিলাম 90 এর গণঅভ্যুত্থানের পরে আর বাংলাদেশ কোনো গণ আন্দোলন হবে না, এরপর বাংলাদেশ একটা ডেমোক্রেটিক বাংলাদেশ হবে। সেই আশাও কিন্তু ভঙ্গ হয়েছে অনেক আগে। তারপর আমরা জুলাই মাসে এসেও কিন্তু বাংলাদেশের মানুষ আরেকবার আশায় বুক বেঁধেছে যে আমরা হয়তো গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে যাচ্ছি। কিন্তু এখনো কিন্তু আমরা আবার সে আশাভঙ্গের একটা অশনি সংকেত কিন্তু বাংলাদেশের রাজনীতির অঙ্গনে চলে এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু প্রায় 9 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত পরিষ্কার না যে নির্বাচন কবে হবে, এবং অনেকের মধ্যে এই সন্দেহটাও আছে নির্বাচন আদৌ হবে কিনা, মানে খুব সহসাই হবে কিনা। এটাও কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা চলছে। জনগণ কিন্তু নির্বাচন চায়। কেউ যদি, যারা বলছে জনগণ নির্বাচন চায় না, যারা বলে জনগণ রাজনৈতিক দলগুলির প্রতি হতাশ, দেখবেন এগুলি কারা বলছে? তারাই বলছে সমাজের কোট আনকোট এক শ্রেণীর পলিটিক্যাল অথবা সিভিল সোসাইটির এলিট, তার এই ধরনের আইডিয়াগুলো থ্রো করে মানে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই জায়গাটা পরিষ্কার আমাদেরকে, এই জায়গা একদম যে আপনার জুলাইয়ের অভ্যুত্থানের মূল মন্ত্র হচ্ছে ডেমোক্রেসি। এইটাকে যদি আপনি বাদ দেন, এইটাকে বাদ দিয়ে সংস্কার বলেন, উন্নয়ন বলেন, যে কোনো কথা বলেন, সেটাই কিন্তু একটা ফ্যাসিবাদী কথা। শেখ হাসিনা কি বলতেন? যে উন্নয়ন দরকার। সুতরাং এবং গণচীন কি বলে? যে আমাদের আপনার ডেমোক্রেসি দরকার না, ডেমোক্রেসি থাকলে ডেভেলপমেন্ট হবে না, ডেমোক্রেসি নাই দেখে তো আমরা এত ডেভেলপ, এগুলো হচ্ছে গণচীন যারা ক্ষমতায় আছে। সুতরাং এই সমস্ত রেটরিক যদি বাংলাদেশে নিয়ে আসা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে ফ্যাসিজমের কিন্তু নতুন নতুন ফর্ম তাহলে আবার ডেভেলপ করছে। কারণ ফ্যাসিজম তো একটা কালচারাল বিষয়। একটি পার্টি যদি সেটাকে রিপ্রেজেন্ট করে, ব্যাপারটা কিন্তু তা না। অনেকগুলি পার্টি আছে যারা ক্ষমতার বাইরে ছিলেন, কিন্তু তারা কিন্তু ফ্যাসিবাদী সংস্কৃতি ধারণ করেছেন। এক ফ্যাসিবাদকে হটিয়ে আমার ফ্যাসিবাদটা কায়েম হোক, আমার ফ্যাসিবাদী আদর্শ কায়েম হোক, এ ধরনের মানসিকতা নিয়ে কিন্তু অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তারা যদি এটাকে অপরচুনিটি, সুতরাং আমাকে একদম প্যারামিটারটা পরিষ্কার, আপনি ডেমোক্রেটিক না আপনি ফ্যাসিস্ট, তার প্যারামিটার হচ্ছে আপনি ইলেকশন চান কি ইলেকশন চান না। আপনি বলতে পারেন যে আমি ফ্যাসিস্ট, কোনো সমস্যা নেই, আপনার পলিটিক্যাল ভিউজ ওপেনলি বলেন। অনেক রাজনৈতিক দল আছে, আমরা দেখেছি যে আপনার এক্সট্রিম মাওয়িস্ট সংগঠনগুলি বাংলাদেশে কাজ করেছে, তারা একেবারে ওপেনলি কি বলেন নির্বাচনের বিরোধিতা করেছে। সুতরাং সেটা তাদের অবস্থান, তাদের সাথে আমার বাংলাদেশি গণমানুষের চিন্তা চেতনা অবশ্যই একটা ভিন্নতা থাকবে। সুতরাং আজকে এই জায়গাটা আমাদেরকে পরিষ্কার করতে হবে যে আমরা নির্বাচন চাই কি চাই না। যদি কেউ বলেন নির্বাচন চান না, তাহলে আপনি আরেকটা ফর্মে ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। সুতরাং এবং যে প্রসঙ্গগুলো উঠে আসলো, আমি আরেকটা মিনিট একটা কথা বলতে চাচ্ছি। এই যে নানা সংকট আপনি যে আলোচনা করলেন, গুজব, অমুক তমুক, বিদেশি মিডিয়ার অমুক তমুক, সমস্ত কিছুই দূর হবে যদি বাংলাদেশকে একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে দাঁড় করা যায়। এর জন্য 2-3টা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন করতে হবে। এবং এইটা যদি করতে পারেন তাহলে সবকিছুই সমাধান হবে। আর আরেকটা জিনিস অনেকে বুঝতে পারেন না, যে নির্বাচন আগে সংস্কারের কথা বলে, যে ধরে নিলাম তাত্ত্বিকভাবে নির্বাচন আগে অনেকগুলি সংস্কার করলেন, কোট আনকোট অনেকগুলি করলেন, কিন্তু আপনি পৃথিবীর ইতিহাসে এমন কোন মেকানিজম দাঁড় করানো যায় নাই যে কোন রাজনৈতিক দলকে যদি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়, থিওরিটিক্যালি বলছি, কোন রাজনৈতিক দল বা জোট 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসতে পারে। সেই রাজনৈতিক দলটি এসে কিন্তু ইচ্ছা করলেই, কথার কথা বলছি, ওই সংস্কারকে এক মুহূর্তে বাদ দিয়ে দিতে পারে। তা আপনি সেটা ঠেকাবেন কি করে? এই সংস্কার করে তো সাস্টেনেবল না যতক্ষণ না আপনি একটা ডেমোক্রেটিক
ইলেকশনের মাধ্যমে একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আপনি ক্ষমতায় আনতে পারবেন। ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্ষমতায় না এনে যতই সংস্কারের কথা বলুন, এগুলি কিন্তু কোনো ভিত্তি নেই। সুতরাং জাতিকে দ্রুত সেই জায়গায় যেতে হবে, যদি যেতে না পারে তাহলে এটি জাতির জন্য আসলে একটি অশনি সংকেত। ধন্যবাদ। আমি সালাম ভাই আপনার কাছে আবার আসি। সেটা হচ্ছে যে এই যে আপনারা বহুবার বলেছেন নির্বাচনের রোড ম্যাপ দিতে, কিন্তু ডক্টর ইউনূস সরকার বায়বীয় একটা টার্মস বারবার বলছে যে ডিসেম্বর অথবা জুন একটা টার্ম দিচ্ছে, বহু মানে সংক্ষেপ বলছে যে কিছু সংস্কার হইলে ডিসেম্বরে, বড় সংস্কার হইলে, মানে ছোট বড় প্যাকেজের কথা ওনারা বলছেন, কিন্তু ওনারা আসলে রোড ম্যাপ যেটা নির্বাচনের সেটার কোনো কথাই ওনারা বলছে না। তো যদি শেষ পর্যন্ত ওনারা এরকম কোনো কিছু না দেয় তাহলে আপনাদের কর্মসূচি কি হবে? না শুনেন, কর্মসূচি তো দেয়াই যায়, কিন্তু কর্মসূচি এখন এই সরকারটা তো আমরাই আনছি। এবং কেন আনছি? আরেকটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। তা আবার সেই নির্বাচনের জন্য যদি এই সরকারের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে, তাহলে আমাদের অবস্থানটা কোথায় থাকে? তো কাজেই সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে আজকে ওই যেটা আমার ভাই যেটা বললেন আমেরিকা থেকে, যেটা কারণ কোনো কিছুই কিন্তু গণতন্ত্রবিহীন আপনি কোনোটাকে টেকসই না, সাস্টেনেবল না, তাই না? বিগত সরকার বসে এই কি বিশাল মানে বানায় ফেলতে, হাইওয়ে বানায় ফেলতেছে, এই করতেছে, অর্থাৎ দেখাইছে যে সরকার কত উন্নয়ন করতেছে, কিন্তু আসলে কি সব ভঙ্গুর। উন্নয়ন কি? আজকে মানুষের প্রত্যেকটা সেক্টরকে তিনি ধ্বংস করে ফেলছেন। তো উন্নয়নটা কোথায়? উন্নয়ন হলে তো সার্বজনীন হবে, সব কিছুতে হবে, তো সেটা তো হয় নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান ছিল আজকে কি সেখানে আছে? আজকে কি দুর্নীতি সেই সরকার কমাইতে পারছে? আজকে মানুষের জীবনের মান কি বাড়াইতে পারছে? আজকে টাকার দাম কি বাড়াইতে পারছে? অর্থাৎ কোথাও কিন্তু সেটা বাড়ে না। এই জন্য বললাম যে আজকেও গণতন্ত্রবিহীন যদি আজকে এই সরকারও চিন্তা করে যে আমি একের সব দুধে ধোয়া করে দিয়ে যাবো, ইম্পসিবল। কারণ এটাকে তো যত কিছুই আপনি করেন না কেন, যদি আপনার এটার মধ্যে জনগণের অংশগ্রহণ না থাকে এবং জনগণের ম্যান্ডেট যদি না থাকে, তাহলে তো সেটা গ্রহণযোগ্য হবে না। একটা সেক্টর উন্নয়ন হবে, একটা সেক্টরে, যেটা দেখেন যে করোনাকালীন লোকজন সব গরিব হয়েছে, কিন্তু আর বাংলাদেশের কিছু ধনী ওয়ার্ল্ডের ধনী হয়ে গেছে, তাই না? তাই কাজে এই যে একটা এখন যে একটা ক্রাইসিস মোমেন্ট, অর্থাৎ এখনও তো দেশটার নর্মাল অবস্থায় চলছে না, তাকে যে যখনই অ্যাবনর্মাল থাকে তখন কিন্তু সবার জন্য সাস্টেনেবল উন্নয়ন হয় না, কিছু কিছু সেক্টরের হয়, যেটা এখন হচ্ছে। অনেকে এই সুযোগটা অনেকে নিচ্ছেন, এই সুযোগ অনেকে 2 পয়সা কামায় নিচ্ছেন, তাই না? কাজে এইটা তো সবার জন্য হইতে হইলে আপনি সবার কাছে যাইতে হবে। এই জন্য আমি বলি যে যারা আজকে বলে যে না আমূল পরিবর্তন করতে হবে, ঠিক আছে বাবা, তা সেটা করতে হলে তো জনগণের ম্যান্ডেট লাগবে, পার্লামেন্ট লাগবে। তা আপনি এক কাজ করেন না কেন, আপনার ম্যানিফেস্টো তৈরি করে আপনি নির্বাচনে আসেন, জনগণের কাছে দেন, তারপর জনগণ যদি চায় হ্যাঁ ঠিক আছে আমরা এরকেই চাই, সব ফেলাই দিতে হবে, সব ওকে, তারপর জনগণ রায় দিবে, তারপর আপনি করেন পার্লামেন্টে যায়। কিন্তু সেটা যত পার্লামেন্টে যেতে হবে, তো এই কারণে যত কিছুই করেন না কেন আপনার সবার অংশগ্রহণ গ্রহণযোগ্য। এখন যে সরকার দেখেন, এই সরকারটা আমরা যেটা বারবার বলি যে আন্দোলনকারী যে রাজনৈতিক দল বা ছাত্র বলি যে শক্তি, আমরা মিলেই তো এই সরকারটাকে আনছি। এছাড়া এই সরকারের কোনো জনগণের কাছে কোনো জবাবদিহিতা আছে? 2 দিন পরে যখন এই সরকার বিদায় নেবে তার কোনো এসিআর আছে? নাই তো। কিন্তু সেটার জন্য সে কি করতেছে, আজকে যার ইচ্ছা তারে বানাইতেছে, ওইটা করতেছে, কোনো কেয়ার করতেছে? কিন্তু এই যে আজকে কোনো জবাবদিহিতা নাই। আজকে গ্যাসের দাম বাড়ায় দিলেন, কে আপনাকে রাইট দিছে? আপনাকে এই অধিকারটা কে দিছে যে আপনি এইরকম একটা বেসিক একটা ডিসিশন নিলেন? এটার জন্য অ্যাটলিস্ট যারা আজকে আপনাকে ক্ষমতা, সেই রাজনৈতিক শক্তি দলগুলোর সাথে আপনি আলোচনা করছেন, ছাত্রসহ সবার সাথে করেন তো নাই। তো এটার জন্য ওই যে উনি যেটা বললো যে আলটিমেটলি কিন্তু এটা একটা ফ্যাসিবাদের দিকে চলে যাবে, আপনি চান বা না চান। শেখ হাসিনা কি বলছে, নির্বাচন হলে তারপরে সে বলছে এত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, মানুষ এইভাবে ভোট দিছে, তারপরে তারা বলে নাকি আমি নির্বাচিত না। তো এটার জন্য এই সরকার, আপনি যতই 2 দিন পরে তো এই প্রশ্নটা আসবে যে জনগণ তো আপনাকে বলে নাই, এটা আপনাকে বলাই হয়েছে ইন্টেরিয়াম, একটা অন্তর্বর্তীকালীন।
তো অন্তর্বর্তীকালীন আপনি কি কাজ করতে পারেন সেটাও কিন্তু আপনি সব কাজ করতে পারেন না। একটা রেগুলার গভর্নমেন্ট যে কাজগুলো করতে না, পারে, আমাদের সংবিধানে যেটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা তারা পলিসির কোনো ডিসিশন নিত না, নির্বাচনের জন্য যেটা দরকার সেটা করতো। তো এইটার জন্যই তো বললাম, আপনি কিন্তু আজকে- ইন্টারিম তো আমাদের সিস্টেমেই নাই আমাদের। সেটাই, যাই হোক, এর জন্য এখন যদি তারাও মনেও করে যে তার জবাবদিহিতা নাই, কিন্তু আলটিমেটলি কিন্তু তাকে জবাবদিহিতা করতে হবে। এক সময় না এক সময় যদি সে উল্টা সিধা করে বা যেগুলো মানে জনহিতকর কাজ হবে না বা জনগণ মনে করবে যে এটা আমার পক্ষে যায় না, এটা বিপক্ষে গেছে, কারণ 8টা মাস কিন্তু চলে গেছে দেশের মানুষের, আমার জীবন থেকে 8টা মাস চলে গেছে, যেটা 16টা 17টা বছর শেখ হাসিনা আমার জীবন থেকে কায়দা নিছে। আমি এখন তার থেকে সেই 17টা বছর রিটার্ন চাই। আমি বলি যে তুমি আসার যদি চিন্তা করো, বা আওয়ামী লীগকে বলি তুমি যদি ফিরে আসার চিন্তা করো, আমার ওই 17টা বছর আগে ফিরিয়ে দাও, ফিরাই দিয়ে তারপর তুমি আসার চিন্তা করো। ঠিক তেমনি এই সরকারও কিন্তু এটার জন্য জবাবদিহিতা দিতে হবে, যতই মনে করুক তারা, তাদের কোনো জবাবদিহিতা নাই। কিন্তু সরকারের সবকিছুই তো বৈধতা নেক্সট পার্লামেন্টকে হ্যাঁ, দিতে হবে। আনতে হবে। সেই কারণে ওই রকমও যদি কিছু হয়, তারাও কিন্তু কোর্টের দরজায় ঢং ঢং করতে হইতে পারে। রুশ ভাই, এই যে সরকারের অন্তর্বর্তী সরকার বলেন, আপনি ইন্টারিম বলেন, আপনি যাই বলেন না কেন, যে বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার, সবার তো একটা জবাবদিহি থাকা উচিত যে তাদের যা করছে। কিন্তু আমরা তো দেখছি এই সরকার সেইভাবে তাদের মতো করে সব কিছু করছে। আচ্ছা, সব জবাবদিহি থাকার এটা তো অবশ্যই থাকতে হবে। আমি বলবো যে ডক্টর ইউনূস উনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, এটা তো কারো কোনো সন্দেহ নাই। এবং উনি আমাদের দেশকে অনেকগুলো আন্তর্জাতিক বিপদ থেকে রক্ষা করেছেন। এক প্রতিবেশী একটা দেশ যেভাবে আমাদের পিছনে লেগেছিল এই যে সংখ্যালঘু কার্ডটা খেলতে গিয়ে, উনি তার কেরিশমা দিয়ে হোক যেভাবে হোক সেখান থেকে আমাদেরকে একটা শিল্ড দিয়ে রেখেছেন, আবরণ দিয়ে রেখেছেন। উনি অর্থনৈতিক খাতে আমাদের একটা শৃঙ্খলা মোটামুটি ফেরত এনেছেন, এটা আমরা কখনোই অস্বীকার করব না, তার প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু উনি তো একজন ব্যক্তি, উনি যত বড়ই হন না কেন তারও লিমিটেশন থাকে, ওনার বয়স হয়েছে, তারপরে ওনার আশেপাশে যারা আছে সব কিছু তো আর উনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক সময় না এক সময় এই জিনিসগুলো নিয়ে সবগুলো নিয়ে একটা প্রশ্ন আসবে। সবচেয়ে বড় প্রশ্নটা আসবে যেটা সালাম ভাই বললেন, যে এটা তো আপনার জবাবদিহিতা, বা আপনিও যেটা বলছেন যেটা পার্লামেন্টে এক সময় আসতে হবে। যেমন আপনাকে কতগুলো কৌশলগত বিষয়ের কথা বলি, আপনার মায়ানমারের যে সাথে যে হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা বলা হচ্ছে, আমি যতটুকু আমার সোর্স মাধ্যমে জানি যে এটা নিয়ে খুব চেষ্টা করা হচ্ছে যে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর এখানে দেওয়া হোক। এখন হিউম্যানিটেরিয়ান করিডোর একটা অত্যন্ত বড় কৌশলগত ইস্যু, হ্যাঁ, আমাদের দেশের জন্য। এটা কি এই সরকার চাইলে এত সহজে দিতে পারবেন তো না। এটা হতে হবে যে এমন একটা, কারণ এটা জাতির নিরাপত্তার সাথে জড়িত, একটা লং টার্ম এফেক্ট আছে। তো সেখানে কি একটা নির্বাচিত সরকার থাকতে হবে, সেটা নির্বাচিত সরকার ABC যেই থাকুক না কেন, এই যে যারা চাচ্ছে না এখন তারাও আসুক, তারা জনগণের ভোটে এসে বলুক যে আমি দিব কি দিব না, তখন এটা একটা লেজিটিমেসি পায়। আচ্ছা, তারপরে আসেন যে বিনিয়োগ পরিস্থিতি। আমাদের একটা সম্মেলন হয়েছে বিনিয়োগের, আমি অ্যাপ্রিসিয়েট করি, খুব ভালো একটা সম্মেলন হয়েছে। কিন্তু এটার যে কন্টিনিউয়েশন, বিনিয়োগ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনার একটা স্থায়িত্ব যদি না থাকে, বিভিন্ন ইস্যুগুলো যদি ঠিক না হয়, যেমন এই যে গ্যাসের ব্যাপারটা, আপনি বিনিয়োগ সম্মেলনের 3-4 দিনের মাথায় গ্যাসের দাম 33 ভাগ বাড়িয়ে দিলেন, এগুলো ব্যাপার আছে। তারপরে ব্যাংকিং সেক্টরের ব্যাপার আছে, স্টক মার্কেটের ব্যাপার আছে, আপনি সবগুলো কে ঠিক করবে আমাকে বলেন, এগুলো নিয়েও তো প্রশ্ন আসবে। তারপরে আসেন এই যে এলডিসি উত্তরণ একটা অত্যন্ত মানে মূল একটা বিষয়। আজকে একটা সেমিনারে আমি ছিলাম, ওখানে এই বিষয়টা তো আমাদের জাতির জন্য সামনের দিনগুলো নির্ধারণ করবে, যেই ক্ষমতা আসুক তাকে এটা কাঁধে বহন করে নিয়ে বেড়াতে হবে। এখন আপনি এই সিদ্ধান্তটা আপনি পার্লামেন্ট ছাড়া, এগুলো ছাড়া কে নিবে, কিভাবে নিবেন? আপনি কি বলবেন যে একজন মানুষ নিল, ঠিক আছে, উনি একজন অত্যন্ত সৎ মানুষ, যোগ্য মানুষ, ভালো মানুষ, উনি নিলেন, কিন্তু তারপরে যদি একটা আপনার এফেক্টগুলো অন্যরকম হয়, যে নির্বাচিত যে সরকারটা 2 বছর পরে আসবে বা 3 বছর পরে আসবে বা 1 বছর পরে 6 মাস পরে আসবে, যখনই আসবে তাদেরকে তো এটা টানতে হবে, বহন করতে হবে, তখন কে করবে? ধন্যবাদ। আমি একটু সাইদির থেকে আপনার কাছে আসি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। এই যে আপনি বলছেন যে নির্বাচন যদি না হয় কিংবা নির্বাচনের এক ধরনের অনিশ্চয়তা আপনারা দেখছেন, তো এইটা কি আমরা এই সরকারের কাছ থেকে এরকম ধোঁয়াশা আশা করতে পারি কিনা, এবং এ থেকে বাইরের বিশ্বে সরকারের যে একটা ক্রেডিবিলিটি আছে সেটা কি অনেকখানি কমবে কিনা? না, আমরা তো মোটেই ধোঁয়াশা আশা করতে পারি না, আমরা আশা করিও না। আসলে অনেকেই আমরা ধারণা করেছিলাম নিশ্চয়ই বাংলাদেশে যারা ছিল হয়তো 3-4 মাসের মধ্যে নির্বাচন হবে, যেটা অতীতে হয়েছিল। কিন্তু যখন নির্বাচন প্রলম্বিত হলে যেটা হবে, বাংলাদেশ ক্রমশই পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনির্বাচিত সরকারের ক্যাটাগরিতে বাংলাদেশ পড়ে যাবে।
এবং একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আছে, এ ধরনের একটা কিন্তু অবস্থা তৈরি হবে, যেটি বাংলাদেশের বিনিয়োগ বলেন, বাংলাদেশের বিদেশে ভাবমূর্তি বলেন, সেটার জন্য কিন্তু কোনো ইতিবাচক নয়। এমনকি এটি ডক্টর ইউনূসের যে উনার যে একটা এই ধরনের সুনাম সারা বিশ্বব্যাপী, সেই সুনামের জন্য কিন্তু সেটি ইতিবাচক নয়। কারণ এই ধারণা তৈরি হয় বিশ্বব্যাপী যে প্রফেসর ইউনূস নিজেও এই ধরনের একটি অনির্বাচিত সরকারের সুবিধা নিচ্ছেন, অথবা তিনি নিজেও একজন অনির্বাচিত সরকারের ব্যক্তি হিসেবে ভূমিকা পালন করেছেন, যেটা বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল বিশ্বে আমরা বিভিন্ন এ ধরনের সরকার দেখেছি। সুতরাং এটি প্রফেসর ইউনূসের জন্য ভালো নয়, এটি বাংলাদেশের জন্য ভালো নয়। আর আরেকটি কথা, অনেকে যে জিনিসটা বুঝতে চান না বা বুঝতে চেষ্টা করেন না, গণতন্ত্র মানে কিন্তু সৎ, যোগ্য, ভালো মানুষের শাসন নয়। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধির শাসন। জনগণ যদি মনে করে একজন চোরকে ভোট দেবে এবং সে ভোটটা হতো ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল এরকম ইলেকশনে, তাহলে সেটাই গণতন্ত্র। সেটা মেনে নিতে পারার শিক্ষাটাই হচ্ছে গণতন্ত্র। কারণ জনগণের সামনে আগামী 5টি বা 4টি বছর আছে, পরের 5 বা 4 বছর সেই চোর, জনগণ মনে করে সে চোর, সে ডাকাত, সে খারাপ, তাকে বাদ দিয়ে দেবে। আর যখন একটা ফ্যাসিবাদী শাসন থাকে, তখন জনগণ এই চোরটাকে বিদায় করার উপায় থাকে না কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতেও কিন্তু অনেক খারাপ লোক পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসেন, ওনারা কিন্তু ফেরেশতা নন। কিন্তু জনগণ যে কাজটা করতে পারে, ভোটের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিতে পারে। সুতরাং কেউ যদি মনে করেন যে আমরা সৎ, যোগ্য, ভালো মানুষের শাসন চাই, এই সৎ, যোগ্য, ভালো মানুষের শাসনের স্লোগানগুলি আসে সাধারণত ফ্যাসিবাদী পন্থায় যে সমস্ত রাজনৈতিক দল শাসন করতে চায় তাদের থেকে। তারা ভালো মানুষের দিকে আঙ্গুলি নির্দেশ করে ওই রকম শাসন চায়। কিন্তু একটা জিনিস মনে রাখবো, গণতন্ত্র যে বেস্ট শাসন ব্যবস্থা তাও কিন্তু না। এই ধরনের কিছু মাথায় নেওয়ার কিন্তু চিন্তা নেই। জনগণের যারা নির্বাচিত, যারা আসবেন, তাদেরকে আমরা মেনে নিতে পারছি কিনা, এই শিক্ষাটা, এই রাজনৈতিক সংস্কৃতিটা আমরা ডেভেলপ করতে পারছি কিনা, সেটাই ডেমোক্রেসি। এবং আমরা সবাই আশা করি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটবে, যেটা বাংলাদেশ 54 বছরে করতে পারেনি। আর যদি এই জায়গাটায় ফেল হয়, তাহলে ব্যক্তিগতভাবে উনি এবং উনার সরকার, আব্দুল সালাম সাহেব যেটা বললেন যে আগামী দিন তাহলে তাদেরকেও কিন্তু জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হবে, ওনারা যদি ব্যর্থ হন। ধন্যবাদ। সালাম ভাই, 30 সেকেন্ডে যদি আপনি কিছু বলতে চান। না, আমরা একটাই আশা করব যে ডক্টর ইউনূস সাহেব শুধু দেশ নয়, সারা পৃথিবীতে তার একটা পরিচিত ব্যক্তি, তার একটা ভাবমূর্তি আছে। এবং আমরা যে কারণে, যে উদ্দেশ্য নিয়ে গত 17 বছর পরে আজকে ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকারকে অন্তত আমরা সমর্থন দিয়েছি, আজকে আমরা আশা করব যে সেটা একটাই, সেটা হলো যে দেশের যাতে আর কোনো অরাজকতার দিকে না যায়, দেশে যে আনস্টেবল অবস্থার দিকে না যায়, দেশটা যাতে একটা স্টেবল অবস্থায় আসে, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যাতে আসে, এবং এই প্রসেসটা যাতে, ধারাবাহিকতাটা যাতে ঠিক থাকে, সেটার জন্য যতটুকু সংস্কার করা দরকার সেই সংস্কারটুকু করে, আর সময় ক্ষেপণ না করে, আর কোনো ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে যাতে তারা ক্ষমতাটা অর্পণ করে, অন্তত সেই সদ ইচ্ছাটা তাদের ক্রিয়া কর্মের মধ্যে যাতে প্রমাণিত হয়, আমরা এটাই আশা করি। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। আব্দুল সালাম, আবু রুশদ এবং সাইদ ভাই, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntv.com। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।